5 ম্যাচ 5 রকম সিস্টেম, 5 জয় আর পরিপূর্ণ 15 পয়েন্ট রিয়াল মাদ্রিদের। 4 জন ডিফেন্ডার, শুধুমাত্র 2 জন মিডফিল্ডার আর 4 জন অ্যাটাকার নিয়ে রিয়াল মাদ্রিদ জাভি আলোনসো স্টার্ট করছিল। এসপানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জন্য চ্যালেঞ্জ ছিল। রিয়াল মাদ্রিদ কি জাভি আলোনসোর জন্য চ্যালেঞ্জ ছিল। এখানে আর্দা গুলারকে রেস্ট দেওয়া হয়েছিল, রদ্রিগো বেঞ্চ ছিল, ট্রেন্ট ইনজুরিতে, এরপর ডিন হুইজেন সাসপেন্ডেড, তাদের রিপ্লেসে এখানে কারভাহাল আর রাউল অ্যাসেন্সিও আসছিল। তবে স্টার্টিং 11 দেখার পর আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছিল। জাভি আলোনসো ইন্টারেস্টিং একটা স্টার্টিং 11 নিয়ে আসছিল। তবে এই স্টার্টিং 11 দেখার পর আমার একটা কথাই মাথায় আসতেছিল, অ্যাকচুয়ালি জাভি আলোনসো 4 জন অ্যাটাকার দিয়ে কী করবে? আমাদের মিডফিল্ড একদম ফাঁকা। বাট ম্যাচ শুরু হওয়ার পর, ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি জাভি আলোনসোর পরিকল্পনা কী ছিল, উনি কেন 4 জন অ্যাটাকার নিয়ে আসছিল। এসপানিওল এরা ভাই বাস পার্কে খেলছে, এদের সিস্টেমই এইটা। এখন এদের বিপক্ষে আপনাকে খেলতে হলে হিউজ প্রেস করে খেলতে হবে। আপনি ডিফেন্সিভলি খেললে এদের সাথে স্কোর বের করতে পারবেন না। আপনাকে অ্যাটাক করতে হবে, কাউন্টার দিতে হবে, প্রেস করতে হবে। যার কারণে জাভি আলোনসো এখানে 4 জন অ্যাটাকার নিয়ে আসছিল। তবে ম্যাচের সবথেকে ইন্টারেস্টিং বিষয় ছিল অ্যাডার মিলিটাওর স্কোর। আমি চিন্তাও করি নাই অ্যাডার মিলিটাও স্ট্যান্ডিং শটসে এইভাবে স্কোর করবে। ফার্স্টে আমি ভাবছিলাম হয়তো ভালভার্দে, বিকজ ভালভার্দে এমন স্কোর করে আমরা কন্টিনিউ দেখি, অভ্যস্ত। বাট পরে দেখলাম ভাই না, এটা অ্যাডার মিলিটাও। তবে এসপানিওল আমাদেরকে খুব ভালোভাবে আটকানোর চেষ্টা করছিল। আমাদের অ্যাটাকাররা চান্সেস ক্রিয়েট করতে পারতেছিল না, আমাদের প্লেয়াররা ড্রিবলিংয়ে সাকসেস হইতে পারতেছিল না। ইভেন ভিনিসিয়াস জুনিয়র পর্যন্ত আটকাইতেছে। ঠিক যখন আমাদের অ্যাটাকাররা আটকাইতেছে তখন অ্যাডার মিলিটাও স্কোর করছে ডিবক্সের বাইরে থেকে। এমন শটস ভাই জাস্ট অন্যরকম ছিল। আমাদের ভিনিসিয়াস জুনিয়র অ্যাটাক করতে পারতেছে না, সাকসেস হইতেছে না। কিলিয়ান এমবাপ্পের বাজে ফিনিশিং, এর সাথে গঞ্জালো গার্সিয়া। আমি গঞ্জালো গার্সিয়াকে তেমন দেখি নাই, তবে সবথেকে মজার বিষয় আমার চোখে পড়ছে মস্তান্তনুর ড্রিবলিংগুলা। ডিবক্সের ভিতরে তার ড্রিবলিংগুলা জাস্ট অসাধারণ ছিল। সে চান্সেস ক্রিয়েট করছে, যদিও ফিনিশিংয়ে এখন পর্যন্ত ওইরকমভাবে কনফিডেন্স পায় নাই। যদি কন্টিনিউ করে বা টাইম দেয় তাহলে আই থিঙ্ক ফিনিশিংয়ে সে ভালো করতে পারবে। এরপর এমবাপ্পে অনেক চান্স মিস করছে, এটা নিয়ে কথা হয়, খারাপও লাগে। টিমের ইম্পর্টেন্ট মোমেন্টে স্কোর প্রয়োজন, কিলিয়ান এমবাপ্পে স্কোর করতে পারতেছে না, মিস করতেছে, বাজে ফিনিশিং। বাট কিলিয়ান এমবাপ্পে গোল মেশিন ভাই, সে একটা মিস করবে, অন্যটা গোল করবে। এমন এমন সময় গোল করবে যে সময় মাদ্রিদের স্কোর প্রয়োজন, আবার এমন সময় সে মিস করবে। এখানে আপনি এমবাপ্পেকে কিছুই বলতে পারবেন না। এমবাপ্পে এক কথায় গোল মেশিন, স্কোর করছে। ডিবক্সের বাইরে থেকে তার টপ ক্লাস স্কোর ছিল, যেখানে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্ট ছিল। ফার্স্ট হাফে আমি ভিনিসিয়াসের পারফরমেন্স তেমন চোখে পড়ার মতো মনে করি নাই, বা নর্মাল ছিল। বাট সেকেন্ড হাফে ভিনিসিয়াস জুনিয়রের কম্বিনেশন খুব ভালো ছিল, ইম্প্যাক্ট অনেক ভালো ছিল। এখন এই যে এসপানিওল, এই টাইপের টিমগুলোর সাথে স্কোর বের করা খুব কষ্টকর, এটা জাভি আলোনসো ভালোভাবেই বুঝছে। আর এর প্রমাণ আমরা ম্যাচে পাইছি। আমরা ডিবক্সে ঢুকে স্কোর করতে পারবো না বা প্রেস করে স্কোর বের করতে পারবো না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে লং শট নিতে হবে। আর 2টা লং শট, একটা অ্যাডার মিলিটাও আর একটা কিলিয়ান এমবাপ্পে নিছিল। এই 2টাতেই মাদ্রিদ সাকসেস, এই 2টাতেই গোল আসছে। এই সিজন রিয়াল মাদ্রিদ যে টিমগুলোর বিপক্ষে খেলছে, রিয়াল মাদ্রিদের অন টার্গেট 12-13 এর বেশি ছিল, বাট এদের বিপক্ষে শুধুমাত্র 5-6টা। এর উপর এই যে এসপানিওল, এরা কিন্তু লা লিগায় আনবিটেন ছিল। এরা লাস্ট 4 ম্যাচের 3টাতে উইন হয়েছে, একটা ড্র হয়েছে। সো আনবিটেন থেকে এরা বার্নাবেউতে আসছিল, যেখানে মাদ্রিদ ফ্যানদের মধ্যে একটু ভয় ছিল, যেহেতু জাভি আলোনসো কখন কি করে আমরা কেউ জানি না বা বুঝিও না। এরপর আমাদের ডিফেন্সিভ লাইন ভাই, কারভাহাল, এরপর অ্যাডার মিলিটাওর কথা আমি কি বলবো। মিলিটাও এসিএল থেকে ব্যাক করছে, ব্যাক করার পর যে লেভেলের পারফরমেন্স করতেছে, এটা ভাই অ্যাপ্রিসিয়েট করার মতো। এরপর রাউল অ্যাসেন্সিও ক্লাব ওয়ার্ল্ড কাপে একটা ভুল করছিল, ওইটার
পর তেমন চান্স পায় নাই, বাট গতকালকে সে বুঝাইছে ভাই আমি রিয়াল মাদ্রিদের প্লেয়ার, আমি ডিজার্ভ করি। এরপর কারেরাজের কথা কি বলবো, রিয়াল মাদ্রিদ একটা প্লেয়ার পাইছে যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। এখন এখানে জাভি আলোনসো ভালোভাবে কিন্তু স্টাডি করেই আসছে। অ্যাকচুয়ালি আমাকে গেম বের করতে হলে এদের বিপক্ষে কিভাবে খেলতে হবে, কিভাবে স্টার্টিং 11 সাজাতে হবে, ফরমেশন কিভাবে মেক করতে হবে, উনি ওইভাবেই নামছে। জাভি আলোনসো ভালোভাবে বুঝছে এদের বিপক্ষে জয় নিয়ে আসতে হলে আমাকে এই ফরমেশনে খেলতে হবে বা এই ট্যাকটিক্সে খেলতে হবে। তবে এর মধ্যে আমি একটু চুয়ামেনিকে নিয়ে কথা বলি। ভাই এই যে সে হিউজ, আমি লক্ষ্য করছি সে ছোট ছোট ম্যাচগুলোতে ইয়েলো কার্ড কনসিড করে, যেটা বিগ ম্যাচগুলোতে আমাদের বাজে ইফেক্ট ফেলতেছে, ইভেন এই সিজনও ফেলবে। সো এই দিকটাতে একটু কেয়ারফুল থাকতে হবে। তবে জাভি আলোনসোর সিস্টেম, জাভি আলোনসোর গেমিং স্টাইলে আপনারা বোরিং হইতে পারেন, যেহেতু অতিরিক্ত পাসিংয়ে খেলতেছে, বল ম্যাক্সিমাম টাইম নিজেদের দখলে রাখতেছে। সো বোরিং হওয়ারই কথা। বাট এখানে জাভি আলোনসো কিন্তু এক্সপেরিমেন্ট করতেছে, উনি বড় ধরনের রোটেশনে আছে। আপনারা হয়তো লক্ষ্য করছেন প্রত্যেকটা ম্যাচেই উনি ফরমেশন চেঞ্জ করতেছে, প্রত্যেকটা ম্যাচেই উনি প্লেয়ার চেঞ্জ করতেছে, স্টার্টিং 11-এ নতুন প্লেয়ার চান্স দিতেছে। উনি এই যে এক্সপেরিমেন্ট করতেছে, এটা কেন করতেছে? এটা করতেছে বিগ ম্যাচগুলোর জন্য। ওনাকে এখান থেকে বিগ ম্যাচের জন্য প্লেয়ার বের করতে হবে, যার কারণে তিনি এমন রোটেশন ফলো করতেছে। সো আমরা এই মুহূর্তেই বড় কিছু আশা করতেছি না, ইভেন আমিও চাইতেছি না এখনই ফুল দিয়ে দিক, এখনই সব ফিক্সড করে ফেলুক। এই মুহূর্তে আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন প্রত্যেকটা ম্যাচে পরিপূর্ণ পয়েন্ট, 3 পয়েন্ট। এখানে স্কোর থেকে পয়েন্ট বেশি ইম্পর্ট্যান্ট। 10 গোল 5 গোল করার প্রয়োজন নাই। আপনি 1 গোলে যদি 3 পয়েন্ট নিয়ে আসতে পারেন, এটা আপনার জন্য ভালো। সো আমি মনে করি জাভি আলোনসো তার যে পরিকল্পনায় এগুচ্ছে এটা সঠিক। আমরা অপেক্ষা করি, হয়তো আমরা বড় কিছু দেখতে পাবো। এরপর এখানে আমি একটু নেইমার জুনিয়রকে নিয়ে কথা বলি। এই মুহূর্তে নেইমার জুনিয়রের কি করা উচিত জানেন? সব কিছু গুছিয়ে ফুটবলকে গুড বাই টাটা বলা উচিত, যেহেতু একের পর এক ইনজুরি। সে ন্যাশনাল টিমে লাস্ট ম্যাচ খেলছে অক্টোবর 2023-তে, 2023 গেছে, 2024 গেছে, এখন 2025-এর অক্টোবর আসছে, 2 বছর। সো 2 বছর সে ন্যাশনাল টিমের জার্সিতে খেলতে পারতেছে না শুধুমাত্র ইনজুরির কারণে। নেইমার জুনিয়র কি পরিমাণ ইনজুরি ফেস করছে 2013-14 সিজন থেকে এখন পর্যন্ত সে টোটাল 44 টাইমস ইনজুরি ফেস করছে। আমার মনে হয় না অন্য কোনো প্লেয়ার এত বেশি ইনজুরি ফেস করে বসেছিল বা ইনজুরি ফেস করছে। রিসেন্টলি সে এসিএল থেকে ব্যাক করছিল, ব্যাক করে আল হিলালে স্টে করে নাই, সে স্যান্তোসে জয়েন করছে। তখন আমরা ভাবছিলাম হয়তো স্যান্তোসে জয়েন করার মূল কারণ 2026 বিশ্বকাপ, সে হয়তো 26 বিশ্বকাপে ফোকাস করতেছে। হ্যাঁ, ফোকাস করতেছে, বাট ইনজুরির কারণে সে থাকতে পারতেছে না বলতে 1 ম্যাচ খেলতেছে, 2 ম্যাচ খেলতে পারতেছে না। এখন এখানে আপনারা যারা চিল্লাচিল্লি করতেছেন নেইমার জুনিয়র ফিট আছে, ফিট থাকার পরেও কার্লো অ্যানচেলত্তি তাকে স্কোয়াডে ডাকতেছে না। ভাই আপনারা যারা এখন পর্যন্ত বলতেছেন নেইমার জুনিয়র ফিট আছে, তারা একটু নেইমার জুনিয়রের ম্যাচগুলো ভালোভাবে দেখেন। এই যে নেইমার জুনিয়র খেলতেছে না, সে তার মেন্টালি স্ট্রং দেখে সে খেলতে পারতেছে, বাট ফিজিক্যালি সে ফিট না। ফিজিক্যালি সে কতটা ফিট ওইটা আপনি তার ম্যাচ দেখলে বুঝতে পারবেন, অথবা সিবিএফের যেই মেডিকেল টিম বা স্যান্তোসের মেডিকেল টিম, এরা বুঝতে পারতেছে নেইমার জুনিয়রের কন্ডিশন কি। ইভেন কার্লো অ্যানচেলত্তি পর্যন্ত তাকে যে 4টা ম্যাচ ছিল কার্লো অ্যানচেলত্তির আন্ডারে, ওই 4টা ম্যাচে একটা তো ডাকে নাই। কেন ডাকে নাই? কার্লো অ্যানচেলত্তি ভালোভাবেই বুঝছে বিগ ম্যাচ খেলার মতো, ন্যাশনালে পারফর্ম করার মতো অবস্থানে নেইমার জুনিয়র নাই। নেইমার জুনিয়রের ফিটনেস, নেইমার জুনিয়র ফিজিক্যালি অনেক বেশি উইক। সে ন্যাশনালে ব্যাক করে যে খেলবে ওইরকম ফিট নেইমার জুনিয়র না। এখন আবারও ইনজুরিতে, পেশিতে চোট পাইছে, 1 মাসের জন্য আউট, ওইটা মেডিকেল বলতেছে, বাট কয় মাসের জন্য ওইটা কিন্তু শিওর না। আমরা সবাই হোপ করছি হয়তো অক্টোবরের যে ফ্রেন্ডলি ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলোতে ব্যাক করবে, বাট হইতেছে না। এখন আপনি কি আমাকে বলতে পারবেন নেইমার জুনিয়র ঠিক কবে ন্যাশনালে ব্যাক করবে?
বলতে পারবেন না। ইভেন কার্লো অ্যানচেলত্তি সরাসরি বলে দিছে, আমার টিমে খেলতে হলে আমার টিমে 26 বিশ্বকাপের পরিকল্পনায় থাকতে হলে ফিজিক্যালি ফিট থাকতে হবে। যদি কোনো প্লেয়ার ফিট না থাকে সে স্কোয়াডে জায়গা পাবে না। এখন আপনাদের মনে হয় নেইমার জুনিয়র ফিট স্কোয়াডে ডাক পাওয়ার মতো? আমার মনে হয় না। এখন আমরা যারা হোপ করছি নেইমার জুনিয়র 26 বিশ্বকাপ খেলবে, দেন ফুটবলকে গুড বাই টাটা বলবে, বাট এখন তো ডাউট হইতেছে অ্যাকচুয়ালি নেইমার জুনিয়র 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে তো? অংশগ্রহণ কি স্কোয়াডে ডাক পাবে তো? এটা নিয়েও কিন্তু ডাউট হইতেছে। বেশি দিন নাই ভাই, নেইমার জুনিয়রকে এখন সব থেকে বেশি ফোকাস দিতে হবে তার ফিটনেসে। হ্যাঁ, সে ম্যাচ খেলতে গেলে হিউজ ট্যাকলের শিকার হয়, যেটা অন্য কোনো প্লেয়ার হয় না। আই থিঙ্ক ম্যাচ কম খেলানো উচিত। এখন থেকে তার পরিকল্পনা থাকতে হবে 26 বিশ্বকাপ ইনজুরি থেকে ব্যাক করে ছোট ম্যাচগুলাতে খেলানো উচিত। বড় যে ম্যাচগুলা যেগুলাতে হাই রিস্ক থাকে ওই ম্যাচগুলাতে আই থিঙ্ক তাকে বেঞ্চ করা ভালো হবে। যদিও স্যান্তোস এমন কিছু করবে না।